ইলিশ মাছ নিজেরা খেতে পাই না, সব চলে যায় দেশের বাইরে, বেশিরভাগ যায় পশ্চিমবঙ্গের দাদা দিদিমণিদের জন্য। তো বাঙালি এবার ইমোশনাল আবদার করে বসলো, ইলিশ মাছ এবার নিজেরা না খেয়ে পশ্চিমবঙ্গের দাদা দিদিমণিদের জন্য পাঠাবেন না। আর এতেই দাদা দিদিমণিরা বেশ চটেছেন। আমাদেরকে এখন শুধুমাত্র ইলিশ মাছ খেয়েই নাকি থাকতে হবে, তারা আমাদের বাকি সব কিছু বন্ধ করে দিবেন। পেঁয়াজ, চাল, ডাল, নুনের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস, যে সমস্ত জিনিস তাদের দেশ থেকে আসতো, তারা নাকি সেগুলো বন্ধ করে দিবেন। এমনকি আমাদেরকে বলছে আমরা যেন চিকিৎসা নেওয়ার জন্য তাদের দেশে ধর্ণা না দিই। আরে ভাই, আমরা যদি তাদের দেশে না যাই তাহলে এই যে তাদের এত এত হাসপাতাল গড়ে উঠেছে, এগুলোতে চিকিৎসা নিতে যাবে কে? এই যে নিউ মার্কেটে আমি যেবার গেলাম তখন দেখলাম বেশিরভাগই বাংলাদেশের বাঙালি সম্প্রদায়ের মানুষজন কেনাকাটা করছে। তো এই যে এত এত ব্যবসায়ীরা ব্যবসা করে খাচ্ছে, তাই আমরা যদি নাই যাই তাহলে এই ব্যবসায়ীগুলো কি হবে? আজকে আমি একটা নিউজ দেখলাম, প্রভাবশালী একটা সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতের রফতানি বাণিজ্যের যে একটা বড় অংশ বাংলাদেশের সঙ্গে হয়, মানে বাংলাদেশ হচ্ছে ভারতের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। মানে বাংলাদেশের ভারতের মধ্যে 13 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়, তার মধ্যে ভারত রফতানি করে 11 বিলিয়ন ডলার আর বাংলাদেশ রফতানি করে মাত্র 2 বিলিয়ন ডলার। মানে বাংলাদেশ ভারত থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে 11 বিলিয়ন ডলার আর মাত্র এক্সপোর্ট করে 2 বিলিয়ন ডলার। তো এই 2 বিলিয়ন ডলার যদি আমি ধরেও নেই যে ইলিশ মাছই শুধু রফতানি করে, অন্য আর কোনো কিছু রফতানি করে না, আর ভারত আমাদেরকে তুলা থেকে শুরু করে চাল, ডাল, তেল, নুন, তারপর পেঁয়াজ, রসুন, সব কিছু আমাদেরকে, কাঁচা তরকারি থেকে শুরু করে সবজি, অনেক কিছু ভারত আমাদেরকে রফতানি করে। তো এই এত কিছু যদি তারা আমাদেরকে বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, ক্ষতিটা আসলে কার হবে? ও হাসপাতালের কথা তো বাদই দিলাম, হাসপাতালগুলো তো আছে, হাসপাতালগুলো ব্যবসা করছে। পোশাক শিল্প ভারতের বাংলাদেশিরা অনেকাংশে সেখানে ভারত থেকে নিয়ে আসছি আমরা অনেক পোশাক বাংলাদেশিরা ভারতের পোশাকের উপরই চলছে। তো এইগুলো যে এই যে 11 বিলিয়ন ডলারের বাণিজ্য ভারত কলকাতার দাদিদিরা বলছে যে এগুলো যদি আমরা বন্ধ করে দিই তো আমাদের কি হবে? আমরা কি অন্য একটা বাজার খুঁজে পাবো না? ডেফিনেটলি বাংলাদেশ সরকার অন্য একটা বাজার খুঁজে নেবে, কিন্তু হুট করে আপনাদেরও যদি রফতানি বাণিজ্যের বাজারটা ধ্বংস হয়ে যায় তখন আপনাদেরও তো কোনো অংশে সুফল কোনো কিছু হবে না। তাই এই যে হুমকি ধামকি, এটা বন্ধ করে দিই, ওটা বন্ধ করে দিই, তারপর আরেকটা আছে তিস্তার পানি খুলে দিই, এই যে একটা অমানবিক কথা, এই কথাটা কিভাবে বলতে পারে? বাংলাদেশের এখন যে এরকম একটা ক্রান্তিকাল চলছে, যেরকম ক্রাইসিস চলছে, তো এই ব্যাপারটাকে আমি যদি এভাবে বর্ণনা করি যে আপনার প্রতিবেশীর ঘরে আগুন লেগে গিয়েছে, আপনি বলছেন যে আমি আগুনে আর একটু কেরোসিন ঢেলে দিয়ে আসি, মানে এটা তো কোনোভাবেই একজন প্রতিবেশীর কাছ থেকে প্রাপ্য কোনো কথা হতে পারে না। আপনি আর আমার প্রতি সমবেদনা থাকবে, সহনশীলতা থাকবে, সহমর্মিতা থাকবে, যেমনটা 1971 সালে ছিল। 1971 সালের যুদ্ধে আপনারা আমাদের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন, আমাদের যুদ্ধে সাহায্য সহযোগিতা করেছেন। তাহলে এখন আমাদের যে যুদ্ধটা চলছে, এখন আমাদের যে ক্রান্তিকালটা চলছে, সেই সময়টায় আপনাদের আচরণগুলো এমন কেন যেন দেখলে মনে হচ্ছে যে আপনারা আপনাদের পার্শ্ববর্তী প্রতিবেশীর, আপনাদের এত ঘনিষ্ঠ একজন প্রতিবেশীর বিপদে আনন্দ পাচ্ছেন। যেমন আপনাদের টিভি চ্যানেলগুলোর কথাও যদি বলি, টিভি চ্যানেলগুলোতে সাংবাদিকগুলো এমনভাবে রিপোর্ট প্রচার করছে যেন মনে হচ্ছে চুলকানির মলম বিক্রি করছে। সরি টু সে, আসলেই ব্যাপারটা এরকম। এটা শুধু আমি একা বলছি না, এটা আরও কয়েকজনের কাছ থেকে আমি ঠিক এরকমই প্রতিক্রিয়া পেলাম যে আপনাদের টিভি সাংবাদিকদের, মানে টিভি চ্যানেলের সাংবাদিকদের মানে এক একটা যে সংবাদ আপনারা প্রকাশ করছেন, শুধুমাত্র মনে হচ্ছে যে ভিউ পাওয়ার জন্য বানোয়াট, মিথ্যা এবং গুজব ছড়াচ্ছেন। এবং কিছু কিছু যে গুজবও ছড়িয়েছেন, যেমন লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা তো ফ্যাক্ট চেকার দিয়ে ফ্যাক্ট বের করা হলো, যেটা লিটন দাসের বাড়ি ছিল না, এটা হচ্ছে গিয়ে মাশরাফি বিন মুর্তজার বাড়ি ছিল। তারপর আবার একটা মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে বলে একটা নিউজ আসলো, তারপর ফ্যাক্ট চেকার সেটাও চেক করে জানালো যে এটা মন্দির ছিল না, এটা ছিল একটা রেস্টুরেন্ট, যেটা কিনা রংপুর কিংবা সাতক্ষীরাতে অনেক আগেই হয়েছে।
তারপর একটা মন্দিরে ভাঙচুরের একটা ছবি প্রকাশ করলেন, সেটাও এখনকার ছবি না, সেটা কক্সবাজারে রামুর যে দুর্ঘটনাটা ঘটেছিল সেই সময়কালের ছবি। সেই ছবিগুলো দিয়ে আপনারা বলছেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, ঘটনা যে ঘটছে না তা না, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর, অন্য ধর্মাবলম্বীদের উপর সুযোগ সন্ধানী কিছু দুশ্চরিত্র লোক তো আছে যারা এই ধরনের তাণ্ডব করছে, এবং সেটা তো 5 আগস্টে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা পেলাম তারপর থেকেই শুরু হয়েছে। এবং তারপর থেকে আপনাদের রিপাবলিক বাংলা, জি বাংলার মতো টিভি চ্যানেলগুলো যেভাবে সংবাদ প্রচার করছে, নেচে গিয়ে মনে হচ্ছে সত্যিকার অর্থেই চুলকানির মলম বিক্রি করছে। মানে যাই হোক, আমার এগুলো তো আমি জানি, আমার চ্যানেলে পশ্চিমবঙ্গের অনেক ফলোয়ার আছেন আপনারা, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এ যাবৎকালে কখনো এই ধরনের কোনো কথা বলিনি, তবে এতদিন, এই কয়েকদিন 5 তারিখের পর থেকে আমার নিজের টাইম লাইনে এই সমস্ত অনেক কিছু দেখে দেখে খুবই কষ্ট লেগেছে, এবং সেই কষ্ট লাগা থেকে তারপরে নিউজে এই সমস্ত দেখতে 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 আমার মনে হয়েছে যে আমার আসলে নিজে থেকেও এগুলো কিছুটা বলা উচিত, কারণ আমার নিজেরও কিছু ফলোয়ার আছেন, তাদেরকে না বললে তারাও বুঝবেন না যে আসলে সব কিছু এরকম না, যেভাবে করে রং চং মাখিয়ে বলা হচ্ছে সেরকমও না, আপনাদের টিভি চ্যানেলগুলো যেভাবে দেখাচ্ছে ব্যাপারগুলো সেরকমও না। আপনারা আমাদের দিক থেকেও কিছু শোনার চেষ্টা করেন, আর যেভাবে আপনারা ব্যবহার করছেন আমাদের সঙ্গে সেটা ঠিক মানে এক ভদ্র প্রতিবেশীর আচরণও হতে পারে না, একটা সুপ্রতিবেশীর আচরণও হতে পারে না। তিস্তা নিয়ে আমাদের এমনিতেই অনেক কষ্ট, সেই তিস্তার পানি বা তিস্তার গেট খুলে দিবেন, আমরা পানিতে ভেসে যাব। তো যাই হোক, এগুলো কখনোই কাম্য না আমার, এগুলো বলা আসলে আমি এখানে অন্য কোনো কিছু না, কষ্ট পেয়েছি সেইখান থেকেই বলতে এসেছি। কারণ যাই হোক, এটা আমার নিজের দেশ, নিজের দেশকে নিয়ে কেউ যখন এভাবে বাজে কথা বলে তখন সেটা, আর যদি সেটা হয় অন্য অন্য কোনো দেশের মানুষ, তখন তো অবশ্যই বলতেই হয়। তো আমি আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ, চিকন এই কচুরলতি দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ মজাই লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, আমার কাছে তো ভালোই লেগেছে, একটু অন্যরকম লেগেছে। আমি একটু ভুনা ভুনা স্টাইলে রান্না করেছি, আর এই মাছের পিসগুলো ফ্রিজে অনেক দিন ধরেই ছিল, তাই একটু মশলা বেশি দিয়ে রান্না করেছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।